মনের শহরে শুধু তুমি। পর্ব ১। আমার ননদ এইমাত্র আমাকে বাসর ঘরে রেখে গেল আর বলল ভাইয়ার সঙ্গে মোটেও তর্ক করবে না। ভাইয়া কিন্তু প্রচুর রেগে রয়েছে। ভাইয়ার মুখে মুখে কথা বললে তোমার গায়ে হাতও তুলতে পারে, তাই চুপচাপ থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম আর বললাম ঠিক আছে। তোমার ভাই এখন কোথায়? ভাইয়া এখন নিচে রয়েছে। ভাইয়া রেগে রয়েছে, একটু পরে এসে ঘরে ঢুকবে। আমি এখন গেলাম। আমি বললাম ঠিক আছে। আমার ননদ ঘর থেকে বেরিয়ে গেল। আমার পেটে এখনো ব্যথা করছে। শ্বশুরবাড়ি আসার আগে সময় সৎ মা পেটে এক লাথি মেরেছিল। মা মারা গেছে 7 বছর হবে। তারপর বাবা আমার সৎ মাকে বিয়ে করে আনলেন। প্রথম 2 বছর ভালোবাসলেও পরে আমার উপর অত্যাচার শুরু করে। আমার সৎ মায়ের একটা মেয়ে রয়েছে, বয়স 5 বছর হবে, আর আমার বয়স এই 17তে পা দিয়েছি। এসএসসি পরীক্ষার পর আর পড়তে পারিনি। 1 বছর বাড়িতে সারাক্ষণ কাজ করে পার হয়েছে। আর কাজ না করলে সৎ মায়ের অত্যাচার। আমার বাবা মোটামুটি ভালো, কিন্তু কিছুদিন হলো দেখলাম আমার সাথে তেমন ভালো করে কথা বলে না। কারণ জিজ্ঞেস করলেও তাও বলে না। আমার বিয়ে আর একটা ছেলের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা নাকি তার ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে গেছে। আর এখন যার সাথে বিয়ে হয়েছে তার শুধু নামটা জানি, তার নাম নয়ন। সবাই নয়ন বলেই ডাকে। তাছাড়া তার সম্পর্কে আমি আর কিছুই জানি না। এই লোকটার সাথে পরে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি প্রথমে রাজি হইনি। তাই আমার সৎ মা আমাকে লাথি মেরেছে। পরে রাজি না হয়ে আমার আর উপায় ছিল না। এসব কথাই চিন্তা করছিলাম। আমার নাম অবন্তী। আমার 2টো ননদ। একটা ননদের ব্যবহারও ভালো দেখলাম না। আমার সাথে কেমন জানি ব্যবহার করছিল। তাকে দেখে বেশি সুবিধার মনে হলো না। কে জানে কপালে কি আছে। আমি অনুভব করলাম কারোর পায়ের শব্দ এগিয়ে আসছে। আসার সময় দেখলাম শ্বশুরবাড়ি 2 তলা। ভালো করে দেখতে পারিনি। আমাকে উপরের রুমে দিয়ে গেছে। পায়ের শব্দটা এই রুমের দিকেই এগিয়ে আসছে। একটু পর কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। আমার মনে এক ভয় কাজ করেছিল। আমি ভাবতে লাগলাম সে যদি এখন স্বামীর অধিকার খাটানোর চেষ্টা করে, আমার তো আর কিছু করার থাকবে না। মনে মনে চাইলাম যেন কপাল ভালো থাকে, কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হলো না। একটা লোক ভেতরে ঢুকলো। এটাই হয়তো আমার স্বামী। সে দরজা আটকে দিল। আমি ঘোমটা টেনে মাথা নিচু করে বসেছিলাম। আমি উঠে গিয়ে তাকে সালাম করতে এগিয়ে গেলাম, কিন্তু সে আমার সালাম নিল না। আমাকে উঠিয়ে বলল, এই মেয়ে, তুই কাকে সালাম দিচ্ছিস? আমি খুব ভয় পেয়ে গেলাম। উনি এভাবে কথা বলছেন কেন? লোকটাকে দেখে মনে হলো 24-25 বছর বয়স হবে। এর আগে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার বয়স 30-এর কাছাকাছি। আমি বললাম, এটাই নিয়ম, আমাকে বড়রা শিখিয়ে দিয়েছে। কথাটা বলার সাথে সাথে আমার গালে একটা চড় বসলো। আমি ব্যথায় মুখ দিয়ে কথা বের করতে পারছিলাম না। সে বলল, তুই আমার স্ত্রী হতে চাস, তাই না? আমি নীরবে কান্না করতে লাগলাম। কোনো কিছু বললাম না। সে বলল, তোকে এখন স্বামীর অধিকার দেখাই দাঁড়া। তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছিল। মনে হয় নেশা জাতীয় কিছু খেয়েছে, তাই এরকম ব্যবহার করছে। আমি শুধু ভাবলাম উনি যদি আমার সাথে এখন ওইসব করে। এসব ভাবতেই কান্না চলে আসলো। উনি আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর নিজের শরীরের শার্টটা খুলতে লাগলো। আমি ভয়ে তখন একবারে শেষ হয়ে গেছি। আমার শরীর ঘামে ভিজে গেছে। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। সে আমার শাড়ির আঁচল টান দিয়ে খুলে ফেলল। আমার দিকে এগিয়ে আসছিল। তখন হঠাৎ তার ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ফোন ছুঁড়ে মারল। আমি ভয়ে ততক্ষণে একবারে শেষ। 2 চোখ দিয়ে কান্নার পানি বের হয়ে যাচ্ছে। শার্ট পরে লোকটা বাইরে বেরিয়ে গেল। আমি উঠে নিজের শাড়ি ঠিক করলাম আর মনে মনে বললাম, আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো। আমার কাপড় ঠিক করে শুয়ে পড়লাম
আর ভাবলাম লোকটা আবার আসবে না তো। আর কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙল আজানের ধ্বনিতে। আমি নিজেকে ভাবে পরীক্ষা করলাম, লোকটা রাতে আবার আমার সাথে কিছু করেনি তো। দেখে মনে হচ্ছে আমার সাথে কিছু করেনি। আমি একটু ব্যালকনির দিকে এগিয়ে গেলাম। একটা ছেলে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। লাইটের হালকা আলোতে দেখে মনে হচ্ছে এক রাজকুমার ঘুমিয়ে রয়েছে। আমি তখন ভাবলাম এটাই আমার স্বামী। আমি গিয়ে গোসল সেরে নিলাম। গোসল করে নামাজ পড়তে বসলাম। ব্যালকনিতে তাকিয়ে দেখি লোকটা নেই। আমি ভাবলাম এখন আবার কোথায় গেল। আমি নামাজ পড়া শেষ করে বসে রয়েছি। আমার সেই ননদ এসে বলল, ভাবি উঠেছ? হ্যাঁ উঠেছি। তোমাকে মা নিচে যেতে বলেছে। এটা বলে মেয়েটা চলে গেল। মেয়েটার বয়স আমার সমান হবে, আর বড়টার বয়স আমার থেকে কিছু দিনের বড় হবে। আমি উঠে আস্তে আস্তে নিচে চলে গেলাম। রান্নাঘরে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমাকে বলল, তুমি নতুন, আজ কিছু করতে হবে না। আমি বললাম অসুবিধা নেই। তখন শাশুড়ি বলল, ঠিক আছে, তুমি মাংস রান্না করো, আর বেশি ঝাল দেবে না, আমার ছেলে ঝাল খেতে পারে না। আমি বুঝলাম না কোন ছেলের কথা বলল, আর ওনার কটা ছেলে তাও জানি না। আমি ঠিকমতো রান্না করলাম। আমি অনেক আগে থেকেই রান্না করতে পারি, তাই ঠিকমতো রান্না করলাম। রান্না শেষ করে আমি একটু ঘরে যাচ্ছিলাম, তখন আমার সেই বড় ননদের সাথে ধাক্কা লাগলো। আমি বললাম আমি দেখিনি। সে বলল, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার ন্যাকামি? আর মাফ করতে পারি, তবে আমার সব কাপড় ধুয়ে দিতে হবে। আমি একটু অবাক হলাম। বিয়ের প্রথম দিনেই আমাকে কাজ করতে বলল, তাও আবার অন্যজনের কাপড়। আমি বললাম আজকে পারবো না, আমি অন্যদিন ধুয়ে দেবো আপু, আজকেই দিতে হবে। আমি বললাম আজ পারবো না। এটা বলার সাথে সাথেই আমার ননদ আমাকে একটা থাপ্পড় দিল। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম। কিছু বললে সবাই আমাকেই খারাপ বলবে, তাই আমি আর কিছু না বলে দৌড়ে ঘরে গেলাম। বিছানায় গিয়ে কান্নায় ভেঙে পড়লাম। প্রথম দিনেই আমার ননদের হাতে মার খেতে হলো। বিছানায় মুখ গুজে কান্না করছিলাম। গালটা লাল হয়ে গেছে। ঘরে আমার ননদ কখন এসেছে বুঝতে পারিনি। আমি কান্না করে যাচ্ছি। পেছন থেকে আমার ননদ আমার কাঁধে হাত রাখলো। আমি তাড়াতাড়ি উঠে চোখ মুছে নিলাম। এ কি ভাবি, তুমি কান্না করছো কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তোমাকে কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল তাই। সত্যি বলছো ভাবি? কিছু লুকিও না। হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা চলো, মা তোমাকে ডেকেছে। আমি উঠে নিচে গেলাম। গালটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে গেলাম। আমার আগে আমার ননদ শাশুড়ির কাছে গিয়ে কি যেন বলল। আমি গালটা ঢেকে রেখেছি। হঠাৎ আমার শাশুড়ি আমার বড় ননদের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারল। আমি অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি আমার ননদকে কি যেন বলছে। দুজনের তর্ক লেগেছে। আমি দূরে থাকায় কিছু শুনতে পেলাম না। একটু পর আমার স্বামী বাইরে থেকে আসলো। তার চেহারা রাগী ভাব। এখন সময় 8:30 বাজে। সে এসেই খাবার টেবিলে বসলো। আমি এগিয়ে গিয়ে তাকে খাবার বেড়ে দিলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করে বলল, আমি মাকে খাবার দিতে বলেছি। আমার শাশুড়ি বলল, এখন বউয়ের হাতের খাবার খেতে হবে। আমার শাশুড়ি তাকে খাবার বেড়ে দেয়। একটু পর আমাকে খেতে ডাকলেন। আমি একটা প্লেট নিয়ে বসেছিলাম। তিনি বললেন, আমাদের বাড়ির নিয়ম আছে, আমি বিকেলে বুঝিয়ে দেব। আমার ননদ আমাকে একটা মাছ দিতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি বাধা দিয়ে বলল, যদি সবাই খেয়ে মাছ থাকে তাহলে এই বাড়ির মেয়েরা মাছ ও মাংস খেতে পারবে। আমি কিছুটা অবাক হলাম। কোনো কিছু না বলে ডাল দিয়ে চালিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে উপরে যেতে বলল। আমি উপরে গিয়ে বসে রইলাম আর ভাবলাম এটা আবার কোন নিয়ম। হঠাৎ পেছন থেকে আমার স্বামী ডাক শুনতে পেলাম। বলল, অবন্তী, একটা কথা। আমি এগিয়ে বললাম, কি কথা? তোমার বাবা আর বেঁচে নেই, এইমাত্র একজন খবর পাঠালো। আমি কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলাম।
আর হাউমাউ করে কাঁদতে লাগলাম। অবন্তীর এইরকম হঠাৎ করে জড়িয়ে ধরায় নয়নের পুরো শরীর কেঁপে উঠল। আজ প্রথম কোনো মেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরেছে। এর আগে এরকম পরিস্থিতির শিকার হতে হয়নি কখনো। অবশ্য এখন কিছু বলা যাবে না, হঠাৎ করে বাবার মৃত্যুর খবর সহ্য করতে পারেনি। অবন্তী নয়নকে ছেড়ে দিল আর বলল, আপনি কি সত্যি বলছেন? কিছুদিন আগে বাবা আমাকে বলেছিল আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। নয়ন বলল, জি আমি সত্যি বলছি, আর এক্ষুনি আপনাকে যেতে বলেছে। অবন্তী সাথে সাথে বলল, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। অবন্তী শুধু তার ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নয়নদের নিজেদের গাড়ি থাকায় খুব সহজেই রওনা দিল। তাদের বাড়ি যেতে 40 মিনিট মতো লাগবে। সারা রাস্তা অবন্তী কান্না করেছে। বাবা মারা গেছে, এটা সহ্য করা সত্যি খুব কঠিন। গাড়ি নয়ন চালিয়ে নিয়ে যাচ্ছে। বাসার সামনে এসেই অবন্তী ছুটে বাড়ি চলে গেল। চারিদিকে মানুষের হাহাকার, সবাই কান্না করছে। অবন্তীর দাদি হাজেরা বেগম ছেলের লাশের সামনে নিয়ে কান্না করছে। অবন্তীর দাদি অবন্তীকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করছে। অবন্তীও অনবরত কান্না করছে। অবন্তী বলল, দাদি আমার বাবার কি হয়েছিল? দাদি কান্না করতে করতে বলল, কাল রাতে ভালো মানুষ আয়শা খাবার খাইয়া ঘুমাইছিল, আর এই সকালে ঘুম থেকে উঠেই বলল আমার বুকে ব্যথা করছে। আমরা ডাক্তার ডাইকা আনলাম, কিন্তু ডাক্তার বলল বাইচা নাই। তোরে নিয়া কত আশা করেছিল। এই বলে দুজনে আবার কান্না শুরু করলো। নয়ন এক সাইডে দাঁড়িয়েছিল। চারদিকে মানুষ লাশকে দাফন করার ব্যবস্থা করছে। অবন্তীর সৎমা কান্না করছে। একটু আগে লাশকে গোসল করানো হয়েছে। দুপুরের নামাজের পর লাশ দাফন করা হবে। অবন্তীর শ্বশুরবাড়ির সবাই এসেছে। তারা অবন্তীদের পরিবারদের সান্ত্বনা দিচ্ছে। চারিদিকে জোহরের আজান দিচ্ছে। সবাই নামাজ পড়ে লাশ কবরস্থানে নিয়ে গেছে আর দাফন করে এসেছে। অবন্তীর কোনো ভাই না থাকায় এলাকার মানুষই সব কাজ করেছে। অবন্তীদের পরিবারের সবার মুখে করুণ ভাব, কান্নায় চোখ লাল হয়ে গেছে সবার। নয়ন লাশ দফন করে একটু আগে এসেছে। বিকেলে নয়নদের বাড়ি সবাই চলে এসেছে আর অবন্তীকে রেখে গেছে কয়েকদিনের জন্য। আজ 3 দিন পার হয়ে গেছে। অবন্তীদের পরিবারের কিছু লোক খাওয়ানোর ব্যবস্থা করেছে। তাদের পরিবার থেকে দুঃখের ছায়া এখনো কমেনি। আজ নয়ন অবন্তীকে নিতে এসেছে। অবশ্য সে আসতে চায়নি, তার মা তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। সেদিন সন্ধ্যায় অবন্তীকে নিয়ে নয়ন বাড়ি ফেরে। অবন্তী ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এই কয়েকদিন ধরে। অবন্তীর শাশুড়ি অবন্তীকে কাজ করতে বলছে না। সে চায় আগে অবন্তীর মন ভালো হোক। অবন্তীর শাশুড়ির মনটা কেমন তা অবন্তী এখনো বোঝেনি। এই বিয়ের প্রথম দিনেই কেমন ব্যবহার করলো, আর এখন অন্যরকম ব্যবহার। যাই হোক, অবন্তী বিশ্বাস করে তার শাশুড়ির মনটা এমনিতেই ভালো। অবন্তীর বড় ননদের নাকি বিয়ে ঠিক হয়েছে অনেক দিন আগে থেকেই, তাই কিছুদিন পর বিয়ে, আর 7 দিন পর বিয়ে হবে। তাই বাড়িতে আয়োজন চলছে, কিন্তু এতে অবন্তীর তেমন আগ্রহ নেই। তাছাড়া সেই নতুন বউ, আর কিছুদিন হলো তার বাবা মারা গেছে, তাই এখন আর তার আনন্দ ভালো লাগে না। অবন্তী এখন আবার তার শাশুড়ির সাথে কাজে সাহায্য করে। বাড়ির সকল কাজ প্রায় একাই সে করে। তার 2 ননদ তো সারাদিন বসে থেকে সময় কাটায়। কয়েকদিনে নয়ন আর তার সাথে খারাপ ব্যবহার করেনি। তবে নয়ন অবন্তীর সাথে ঘুমায় না। নয়ন সোফায় শুয়ে পড়ে। অবন্তীর সাথে নয়ন একবারও কথা বলে না। নয়নরা নাকি 2 ভাই। আরেক ভাই ঢাকায় পড়াশোনা করে, বিয়েতে আসতে পারে নাই। নয়নের সাথে অবন্তীর হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। যার সাথে অবন্তীর বিয়ে হওয়ার কথা ছিল নয়ন তার মামাতো ভাই, তাই তাদের সম্মান বাঁচানো নয়নের সাথে বিয়ে যার সাথে অবন্তীর বিয়ে হওয়ার কথা ছিল নয়ন তার মামাতো ভাই, তাই তাদের সম্মান বাঁচাতে নয়নের সাথে অবন্তীর বিয়ে হয়। হঠাৎ করে অবন্তীর বিয়ে, তাই মানতে পারছে না। আর নয়ন চাকরি করে,
তাই বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছে। তার বোনের বিয়ের পর চলে যাবে। বাড়িতে মানুষে ভরপুর, আর মাত্র 2 দিন পর বিয়ে। এই সুযোগে সবাই নয়নের বউকেও দেখে যাচ্ছে। অবন্তী এইমাত্র অনেক কাজ করে এসে ক্লান্ত হয়ে গেছে। ঘরে এসে একটু বিশ্রাম নিচ্ছে। পেছন থেকে অবন্তী কারোর ডাক শুনতে পেল। ভাবি, কেমন আছো? অবন্তী একটু অবাক হলো। ভাবি, আমার নাম রোহান। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে আগে দেখোনি তাই। আপনার পরিচয় একটু দেন। আমি তোমার একমাত্র দেওয়ার। আর আমাকে আপনি করে বলছো কেন? ও আচ্ছা, মনে পড়েছে, মা বলেছিল। আসলে আমার মনে ছিল না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কখন এসেছো তুমি? এই তো ভাবি, একটু আগে। পরে কথা হবে। এখন একটু বিশ্রাম নিয়ে আসি। রোহান: আচ্ছা ঠিক আছে। অবন্তী। রোহান ঘর থেকে প্রস্থান নিল। অবন্তী একটু বিছানায় গা এলিয়ে দিল আর ভাবতে লাগলো, ছেলেটা ভালো, কথাবার্তা খুব সুন্দর করে বলে। রোহান অবন্তীর সমবয়সী। রোহান এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সামনে কিছুদিন পর তার পরীক্ষা। অবন্তী এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছিল সে নিজেও জানে না। ঘুম ভাঙল কারোর ডাকে। চোখ খুলে দেখে তার সামনে তার স্বামী নয়ন দাঁড়িয়ে রয়েছে। যখন অবন্তী চোখ খুলল, সাথে সাথে নয়ন সেখান থেকে চলে গেল। অবন্তী ঘড়িতে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তাই তাড়াতাড়ি অবন্তী উঠে ফ্রেশ হয়ে বাইরে গেল। বাইরে অনেক মানুষ রয়েছে। সবাই একসাথে বসে গল্প করছে। আগামীকাল গায়ে হলুদ। সবচেয়ে বেশি রোহানকেই বেশি কথা বলতে দেখা যাচ্ছে। অবন্তীকে দেখার সাথে সাথেই বলল, এসো ভাবি। অবন্তী তাদের দিকে এগিয়ে গেল। রোহান বলল, ভাবি, সবাই কাল কোন পারফরমেন্স করবে তার সিদ্ধান্ত নিচ্ছে। অবন্তী বলল, ও আচ্ছা। রোহান বলল, তাহলে ভাবি, তুমি তাহলে কি করবে? না, আমি কিছু করব না। রোহান বলল, আচ্ছা, কাল দেখা যাবে তুমি কি করো। অবন্তী চুপ করে তাদের আলোচনা শুনছে। নয়নের মামাতো বোন 2টা, খালাতো বোন 2টা, আর একটা চাস্তো বোন। সবাই কোনো না কোনো কিছু করবে। যেমন কেউ নাচ করবে, আবার কেউ গান। তাদের আলোচনা মনে হয় আর শেষ হবে না। রাত তখন 9টা বাজে। খাওয়া শেষ করে সবাই আবার ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে। সবাই গান করছে, গল্প করছে। কিন্তু অবন্তীর স্বামী নয়নের কোনো খবর নেই। সে খাওয়া দাওয়া করে কোথায় যেন চলে গেছে। অবন্তী রাত 12টার দিকে এসে ঘুমিয়েছে, কিন্তু তার স্বামী নেই। রাত তখন 2টা। অবন্তী তার মাথায় কারোর হাতের স্পর্শ পেল, কিন্তু সে বুঝতে পারল না কে। সে তাড়াতাড়ি উঠে পড়ল। ঘরের লাইট জ্বালিয়ে দেখে তার স্বামী ঘুমিয়ে রয়েছে। অবন্তী ভাবল হয়তো তার স্বামী নিজেই এসেছিল আর এখন ঘুমানোর ভান করছে। কিন্তু অবন্তী সারা রাত আর ঘুম আসলো না। পরের দিন সবাই গায়ে হলুদের আয়োজন করছে। সবাই হলুদ শাড়ি পরেছে। অবন্তী নিজেও শাড়ি পরেছে। অবন্তীকে হলুদ শাড়ি পরায় অবস্থায় সত্যি সুন্দর লাগছে। সবাই মেয়েকে হলুদ লাগিয়ে দিচ্ছে। অবন্তী সবার নাচ গান করা দেখছিল। হঠাৎ কোথা থেকে একটা ছোট মেয়ে এসে অবন্তীকে একটা চিঠি দিয়ে বলল, একজন তোমাকে দিতে বলেছে। মেয়েটাকে তা অবন্তী চেনে না। সে চিঠিটা ভাঁজ খুলল। চিঠিতে লেখা, প্রিয় অবন্তী, তোমায় হলুদ শাড়িতে অপূর্ব লাগছে। মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে রয়েছে। তুমি সত্যি খুব সুন্দর। তুমি ভাবছো আমি কে, সেটা না জানলেও চলবে। তোমাকে আর কি বলা যায় তা আমি জানি না, তাই আজ আর কিছু লিখতে পারলাম না। ভালো থেকো। খুব শীঘ্রই আমার আরেকটা চিরকুট পাবে। আমি শুধু তোমাতেই থাকতে চাই। তোমার অপেক্ষায় দিন গুনেছি, রাত প্রহরে ভালোবেসে পেয়েছি তোমায়, রাখবো বুকে ধরে। আমাকে নিয়ে অবহেলা করো না তুমি। আমার স্বপ্নের এই মনের শহরে শুধুই তুমি। ইতি, মনের মানুষ। অবন্তী চিঠিটা পড়ে থ মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মাথায় কথাগুলো আঘাত করছে বারবার। এরকম চিঠি আবার কে দেবে? তাছাড়া এগুলো কেউ দেখে ফেললে আবার বিপদ হবে। তাই অবন্তী চিঠিটা নিজের আঁচলে বেঁধে রাখল। এখন অবন্তীর মাথায় শুধু একটাই কথা ঘুরছে। অবন্তী একটু পর
তার পেছন ফিরে কারোর উপস্থিতি টের পেল। ভয়ে তার গলা শুকিয়ে গেল। কেউ আবার ব্যাপারটা দেখে ফেললো না তো? অবন্তী বুক ভরা আতঙ্ক নিয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে দেখতে পেল তার একমাত্র খালা আয়েলা বেগম। আয়েলা হলো অবন্তীর আপন খালা, বিয়ের দাওয়াত পেয়ে এসেছে। তার সাথে অবন্তীর সৎ মা এসেছে আর অবন্তীর বোন। অবন্তী, মা কেমন আছিস? জি খালা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার পরিবারের সবাই কেমন আছে? ওরা সবাই মোটামুটি ভালো, তবে তোর খালুর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ও আচ্ছা, দেখে রেখো আবার আমার বাবার মতো অত্যাচারিত হয়ে যেন মরতে না হয়। মানে, তোর বাবার কি হয়েছিল? আমি তোমাকে এতটুকু বলতে পারি, আমার বাবা এমনি এমনি মারা যায়নি। আমার বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তোকে এসব কথা কে বলল অবন্তী? কেউ বলেনি। আমি বের করব আমার বাবা কিভাবে মারা গেছে, তুমি পরে দেখতে পাবে। আচ্ছা, তোর ব্যাপার। যাও খালা, ভেতরে গিয়ে বসো। ঠিক আছে। অবন্তী তার খালাকে নিয়ে ভেতরের রুমে গেল এবং একটা ঘরে বসার ব্যবস্থা করে দিল। তার শ্বশুর বাড়ি অনেক রুম এমনিতেই খালি পড়ে থাকে। একটা মেয়েকে দিয়ে অবন্তীর শাশুড়ি অবন্তীকে ডেকে পাঠাতে বলল। অবন্তী বলল, আসছি। একটু পর অবন্তী তার শাশুড়ির কাছে গেল। অবন্তীর শাশুড়ি অবন্তীকে উদ্দেশ্য করে বলল, নয়ন আজকের জন্য একটু বগুন্ডা যাবে ওর বাইক নিয়ে। সেখানে আমার ভাইকে একটু আনতে যাবে। আগামীকাল সকালে চলে আসবে। অবন্তী নয়নের দিকে তাকিয়ে বলল, না মা, আমি কিছু মনে করব কেন? নয়ন কেমন যেন কঠোর দৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে অবন্তী রাগ হচ্ছে, কিন্তু বলতে পারছে না। নয়ন হয়তো চেয়েছে সে যাবে না, কিন্তু তার মা যেহেতু বলছে তাই হয়তো যাবে। একটু পরই নয়ন বেরিয়ে গেল বাইক নিয়ে। অবন্তী আবার নিজের কাজে মনোযোগ দিল। বাড়িতে সারা দিন সবাই আনন্দ করেই কাটিয়ে দিল। সবাই নিজে নিজে কাজে ব্যস্ত। বিয়ের অনেক আয়োজন করেছে সবাই, তাই ক্লান্ত। অবন্তী সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরে আবার গোসল করে ফ্রেশ হয়ে নিল। কয়েকদিন ধরে তার শাশুড়ি তাকে ভালোই খেতে দিচ্ছে। প্রথম দিনের মতো নিয়ম মানতে হচ্ছে না, যা অবন্তীর জন্য ভালো হয়েছে। অবন্তী বিছানায় একটু গা এলিয়ে দিল আর তার বাবার কথা ভাবতে লাগলো। তার বাবার সাথে কাটানো পুরনো দিনগুলো, আর যখন তার মা বেঁচে ছিল সেই পুরনো দিনের কথা। এসব ভাবতে ভাবতে তার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাইরে এখনো অনেক মানুষ রয়েছে আর সে ভেতরে রয়েছে। কিছুক্ষণ পর অবন্তীকে তার সৎ মা ডাক দিল আর বলল, অবন্তী, আসবো? অবন্তীর সৎ মায়ের সাথে তার শাশুড়ি নিজেও ছিল। অবন্তী বলল, হ্যাঁ আসো। অবন্তীর মা আর তার শাশুড়ি ভেতরে ঢুকলো। অবন্তী, তোকে একটা কথা বলতে এসেছি। সৎ মা, কি কথা? আসলে কিভাবে বলবো, হেয়ালি না করে বলো। তোর শ্বশুর বাড়ি অনেক কিছু আছে, আর আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে কে জানে। তোর বাবা তো আর বেঁচে নেই, সে মারা গেছে। আর এখন আমি আর তোর বোন একা। তোর বাবার যা কিছু সম্পত্তি আছে সেগুলো যদি আমার মেয়ের শুধু থাকতো তাহলে ভালো হতো। তখন অবন্তীর সৎ মা তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, বেয়াই, আপনি কি বলেন? এজন্যই আপনাকে এনেছি। আমি আর কি বলবো? অবন্তী যা বলবে তাই। আমি এখন কিছু বলতে পারবো না। এটা শুনে অবন্তীর সৎ মায়ের মুখটা ছোট হয়ে গেল আর বলল, ঠিক আছে, আমার একটা কথা একটু ভেবে দেখিস। এগুলো তো আমার জন্য চাই না, শুধু তোর বোনটার জন্য। অবন্তী কিছু বলল না। অবন্তীর মা আর শাশুড়ি ঘর থেকে বের হলো। অবন্তীর মনে আর একটা চিন্তা ঢুকে গেল। অবন্তী তখন চিঠির কথাটা মনে পড়ল। সেই চিঠিটা বের করে আবার পড়ল। অবন্তী ভাবল, তার স্বামীর হাতের লেখা নাকি চেক করা যাক। তাই অবন্তী নয়নের ডায়েরি বা খাতা খুঁজতে লাগলো, কিন্তু দুঃখের বিষয় কিছুই পেল না। অবন্তী মনে মনে বলল, লোকটা কোথায় রাখতে পারে এগুলো, কিন্তু কোথাও পেল না। তখন আবার কেউ অবন্তীকে ডাক দিল। অবন্তী দরজার দিকে তাকিয়ে দেখল তার ননদ আর রোহান। ভাবি, তোমার কোনো খবর নেই কেন? রোহান, আসলে আজ সারাদিন অনেক কাজ ছিল। তোমাদের বিয়েতে তো তেমন আয়োজন হয়নি,
তাই তুমি এখন আনন্দ করবে, চলো। অবন্তীর ননদ: জি ভাবি, ও ঠিক বলছে। রোহান: আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি এক্ষুনি আসবে ভাবি। রোহান: তোমরা যাও, আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আমরা সবাই ছাদে রয়েছি, তুমিও ছাদে চলে এসো। ঠিক আছে। ওরা দুজন চলে গেল। অবন্তী একটু পর ঘর থেকে বের হতে যাবে, তখন বিছানার বালিশের দিকে চোখ পড়ে। সেখানে একটা কাগজ রাখা। অবন্তী কাগজটা খুলে দেখল, আবার সেই আগের মতোই চিঠি, একই হাতের লেখা। অবন্তী চিঠি পড়া শুরু করলো। প্রিয়তমা, তোমায় বলেছিলাম আমার আরেকটা চিঠি তুমি পাবে, তাই দিলাম। তোমায় যখন জীবনে প্রথম দেখেছিলাম সেদিন ভালোবেসেছিলাম, কিন্তু আফসোস সেদিনের পর আর তোমার সাথে দেখা হয়নি। আর অনেক দিন পর তুমি নিজেই কাছে এসেছো। যদি পারো আমাকে খুঁজে নিও, দরকার না থাকলে খুঁজো না। কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমার অজান্তেই। আজ আর কিছু বলবো না। আমার পরিচয় জানতে আগ্রহ হচ্ছে, তাই না? জানতে নিজেই চেষ্টা করো। আর একটা কথা বলি, 2 বছর আগে তোমার সাথে একটা মেয়ে থাকতো, নাম মিষ্টি। সে আত্মহত্যা করেছিল। সেটাও একটা মনে করো তোমার কাছে উৎস। ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট্ট জীবনে সাজাবো তোমায়। ভালোবেসে রেখো তুমি তোমার বুকে আমায়। ইতি মনের মানুষ। অবন্তী চিঠিটা পড়ে আবার আগের মতো থ মেরে দাঁড়িয়ে রয়েছে। তখন পেছন থেকে কেউ চিঠিটা অবন্তীর হাত থেকে কেড়ে নিল। চলবে।